যেহেতু অনেক দিন ধরে আমাদের কোথাও যাওয়া হচ্ছিল না, তখন আমরা প্ল্যান করলাম আমরা বন্ধুরা মিলে যে আমরা খুলনা যাব। তো ওই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা ঢাকা থেকে রওনা হয়েছিলাম। আমরা পরবর্তীতে পদ্মা সেতু হয়ে তারপরে গিয়েছিলাম। এখানে কিছু ক্লিপ দেখতে পাচ্ছেন, সেখানে পদ্মা সেতু থেকে তোলা হয়েছিল এই ক্লিপগুলো। আমি একটু ফাস্ট করে দিয়েছি ক্লিপগুলো। আগে কখনো পদ্মা সেতু দিয়ে যাওয়া হয়নি, তো এবারই ফার্স্ট টাইম। এইখানে আমরা চলে এসেছিলাম একটা বাসায়, যেটা ছিল খুবই সুন্দর। তার সামনে ছিল মাছের ঘের এবং বিকেলবেলা এটা এত সুন্দর লাগছিল, ভাষায় বোঝানোর মতো না। আমরা যেমন ভেবেছিলাম যে আমাদের কত টাইম লাগবে, ওইটার অনেক আগেই আমরা এসে পৌঁছেছিলাম। তো এটা আমার জন্য ভালো ছিল, তো যে আমরা আগে এসেছি, তাই আমরা এক্সট্রা কিছু টাইম পেয়েছিলাম যে অন্য কোথাও যে ঘোরা। তাই আমরা বিকেলবেলা রওনা দিয়েছিলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে সেটার ক্লিপ। কাটাখালী থেকে মংলা যাওয়ার রোডে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি পড়ে থাকে, যেটা হচ্ছে বৃহৎ। মানে এখান থেকে বাংলাদেশের প্রায় 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে চলে যায়। তো এই ক্ষেত্রে এটা খুবই বড় একটা অ্যামাউন্ট, এবং এটা দেখতে অনেক সুন্দর। আর এটা যে এলাকায়, সেখানে মানুষের ঘনত্ব খুবই কম, মানুষের বাসা বাড়ি খুবই কম এখানে। তো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মাছের যে ঘেরগুলো রয়েছে এটা আশেপাশে আছে, এবং সাইডেই হচ্ছে নদী। তো জায়গাটা খুবই প্রাইম, খুবই সুন্দর। বিকেলে টাইম স্পেন্ড করার জন্য খুবই একটা সুন্দর জায়গা। এই জন্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেক ছেলেরা এখানে বাইক রাইড করছে। বিকেলবেলা ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট একটা জায়গা, যেটা রাত পর্যন্ত অনেক সুন্দর লাগে। আর আমরা ওইখান থেকে অনেকটু টাইম স্পেন্ড করার পর আমরা চলে আসি। আর এই ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা পরের দিন সকালবেলায় আমরা রওনা দিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। তো ওই সময় আমরা এই ভিডিওটা করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি রাস্তার সাইড দিয়ে, কত সুন্দর দৃশ্য। আর ওই দিনে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতেই আমরা আস্তে আস্তে অগ্রসর হই এবং চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, যেটি মংলা বন্দর হিসেবে পরিচিত, যা খুলনা মহানগরীর পশুর নদীর তীরে অবস্থিত। এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, ছবি টবি তুলে তারপর আবার আমরা রওনা দিই। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের রাস্তাটা অনেক ইন্টারেস্টিং। রাস্তার দুই ধারে এত বড় বড় গাছ, আর এই দিনের ওয়েদারের কারণে অনেক সুন্দর লাগছিল। তারপর হচ্ছে আমরা কতক্ষণ যাই, আর এটা দেখতে পাচ্ছেন এখানে আমরা নদীতে এসে নদীটা পার হই। তারপর হচ্ছে আমাদের অপর পাশ থেকে একটা নৌকা ভাড়া করে নিই আমরা 3500 টাকা দিয়ে 30 জনের ধারণ ক্ষমতা বিশিষ্ট একটা নৌকা আমরা ভাড়া করে নিই। তো এখান থেকে আমাদের শুরু হয় মেন জার্নি। তো আমরা মোটমাট ছিলাম 13 জনের মতো। তারপর আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকি। আমাদের সাথে অনেকেই ছিল, তারা অনেক আনন্দ করছিল। হঠাৎ করে একজন আমাকে ডাক দিয়ে বলে যে এটা হচ্ছে মিনি থাইল্যান্ড। তো আমি একটু আগে যেটা ভিডিও করলাম, সুন্দর জায়গাটা। এই বোটে ওঠার আগে অনেক গরম লাগছিল, কিন্তু যখন আমরা বোটটা চলা শুরু করে দিল, তখন থেকে একদমই খুবই ঠান্ডা বাতাস, আমরা খুবই এনজয় করছিলাম যেতে যেতে আর কি। খুবই আশেপাশে অনেক ভালো লাগছিল দেখতে। পরবর্তীতে চোখ গেল যে একটা বড় একটা শিপের দিকে, তো এটা কয়লা ভর্তি ছিল। পরে একজন আমাদেরকে বলল যে এই কয়লাই আর কি সাপ্লাই হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে, যেটা পুরানোর মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো দেখতে দেখতে 30-40 মিনিট পর থেকে সুন্দরবনের আসল সৌন্দর্য আসলে সামনে ভাসতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই যে আমাদের মতো অনেকেই বোট ভাড়া করে নিয়ে এসে তারা ঘুরতেছিল, তারপর আবার বিভিন্ন রিসোর্টে নামতেছিল। তো আমরাও আস্তে আস্তে অগ্রসর হই এবং একটা সুন্দর একটা রিসোর্ট পাই সামনে। তো আমরা সবাই চিন্তা করি যে এইখানে থামা যায়। তো পরবর্তীতে সামনে যেটা দেখতে পাচ্ছেন যে এখন ছনের ঘরের মতো, এটা একটা রিসোর্ট। এটার মধ্যে না থেমে আমরা আরও দূরে একটা রিসোর্টে চলে যাই। তো ওইখানে যেয়ে আমরা কিছুক্ষণ সময় আমরা এখানে হাঁটাহাঁটি করি। এই রিসোর্টগুলো আসলে অনেক সুন্দর, আপনারা চাইলে সবাই
এক রাতের জন্য বা যতদিনই হোক আপনারা ভাড়া করে থাকতে পারেন। এই যে ঠিক এই রিসর্টটায় আমরা পরবর্তীতে নেমেছিলাম। এটা কম্পারেটিভলি সবগুলার থেকে অনেক সুন্দর দেখতে ছিল, তো তাই আমরা এখানে নেমেছিলাম। এখানে আমরা প্রায় অনেকক্ষণই হাঁটাহাঁটি করেছিলাম। সুন্দরবনের মধ্যে যদি এরকম একটা রিসর্টে আপনারা থাকতে চান, তাহলে আপনারা এসব রিসর্টের মধ্যে যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি ভাড়া করে থাকতে পারেন। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এই রিসর্টগুলো, কারণ এটার সামনেই হচ্ছে নদী, আর এখানে বসার অনেক সুন্দর জায়গা আছে। আমরা কিছুক্ষণ সময় ছবি-টবি তুলে সবাই যার যার মতো কাজ সেরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম, কারণ তাদের নাইট স্টে করার মতো যেই গেস্ট আছেন তারা আসার কথা ছিল। তো আমরা যেহেতু জাস্ট নেমে দেখেছিলাম, তো আমরা তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়ি আবার ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। তখন আমরা আর কি আমাদের লাঞ্চটা সেরে ফেলি, যেটা আমরা নিয়ে এসেছিলাম নদীর পাড় থেকে। এখানে আপনারা আরও কিছু রিসর্ট দেখতে পাচ্ছেন। এক একটা এক এক রকম প্রাইস রেঞ্জের হয়ে থাকে। আপনারা কল করে ওদের পেজ থেকে জেনে নিতে পারবেন। এক একটা কটেজের সামনে দেখবেন দোলনা দেয়া আছে, যেটা খুবই সুন্দর। আমি যাওয়া আসার সময় আশেপাশের কিছু ভিডিও করেছিলাম, যেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করছি। আর ওই দিন অনেক ওয়েদারটা অনেক ভালো ছিল, বরাবরই আমি যেটা বলছিলাম। আর আশেপাশে মানুষগুলো তাদের দৈনন্দিন কাজ করছিল, তো এটা দেখতে খুবই ভালো লেগেছে আমাদের। আমরা সবাই অনেক এনজয় করছিলাম তাদের ডেইলি লাইফ কীরকম হয়ে থাকে এটা এক্সপিরিয়েন্স করে। আর এখানে আপনারা অনেক নৌকা দেখতে পাচ্ছেন, বাসা বাড়ি। তারপরে এখানে কিছু মানুষজনকে আমরা নৌকা চালিয়ে যেতে দেখছিলাম। এখানে আপনারা যেই শিপটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, এটি হচ্ছে মূলত সুন্দরবনের ভেতরে যারা প্যাকেজ বুক করে যায় ২-৩ রাত এরকম করে থাকতে চায়, তাদের জন্য পারফেক্ট। এই শিপগুলো আপনারা বুকিং করে তারপরে সুন্দরবনে যেয়ে ভেতরে থাকতে পারবেন। এটা প্রাইস রেঞ্জ আমার যতটুকু ধারণা ১০,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর এরপর আমরা চলে যাই করমজল। সেখানে যেয়ে আমরা কতক্ষণ হেঁটে হেঁটে দেখি এখানে হরিণ রয়েছে, সাপ রয়েছে, আরও বিভিন্ন প্রজাতির কুমির রয়েছে আমরা দেখেছিলাম। এখানে হরিণটা অনেক সুন্দর ছিল। আমি ওইখান থেকে কিছু খাবার তাকে খাওয়াতে চেষ্টা করেছিলাম। পাশেই একটা লোক কুমড়ো বিক্রি করতেছিল, ১০ টাকা দিয়ে মানুষ কিনে তো এই হরিণকে খাওয়াচ্ছিল। তো এখানে যেই আপনারা লেকটা দেখতে পেয়েছেন সেটার মধ্যেই কুমির রয়েছে। আর এরপর হচ্ছে হাঁটাপথ সুন্দরবনের ভিতর দিয়ে চলে গেছে। এখানে বিভিন্ন প্রজাতির গাছের উপর নাম লিখে দেয়া আছে, যেমন সুন্দরী।
এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা আবার আমাদের বোটে উঠে যাই। কতক্ষণ পর যাওয়ার সময় আমরা খুব বড় একটা শিপ দেখতে পাই, আমাদের পাশ কাটিয়ে চলে যায় আর ওই দিন নদীর মধ্যে তেমন ঢেউ ছিল না, আমার দেখা যে তেমন ঢেউই ছিল না। আমরা অনেক সুন্দর করে ভ্রমণটা উপভোগ করেছিলাম, আর ওয়েদারটা অনেক অনেক বেশি ভালো ছিল, এই জন্য আমাদের ভ্রমণটা অনেক ভালো কেটেছে। তারপর আস্তে আস্তে করে আমরা যেখান থেকে উঠেছিলাম ওইখানে চলে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই শিপটার সাইজ কত বড় আমাদের বোটটার তুলনায়। এরপর আমাদের মন চাইছিল আমরা ভ্যানে উঠবো, তো আমরা 4 বন্ধু মিলে একটা ভ্যানে করে আমরা কাটাখালি খেতে চলে যাই। ওইখানে যাওয়ার সময় আমরা পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই, যা আমাদের শহরাঞ্চলে ইম্পসিবল। আর এখানে গ্রামগুলো অনেক সাজানো গোছানো, পাশেই মাছের ঘের, তারপর রাস্তাঘাট অনেক সুন্দর, ধুলাবালি নেই, তো সব মিলে মানে অনেক সুন্দর, আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। ওই দিন রাতে আবার আমরা চলে যাই তাপবিদ্যুৎ কেন্দ্রটি আবার দ্বিতীয়বারের মতো দেখতে। তো ওই দিন যেদিন গিয়েছিলাম ওই দিন আমরা অনেক বেশি সময় ওইখানে স্পেন্ড করেছিলাম, আমরা সবাই মিলে আড্ডা দিয়েছিলাম ওইখানে কিছু লোকাল মানুষজনও আমাদের সাথে যোগ হয়েছিল, তারা আমাদের সাথে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল যে এখানে কীভাবে কী হয়, কতজন মানুষ কাজ করে, বিভিন্ন কিছু। তারপর আমরা পরের দিন চলে যাই বাগেরহাটের ঐতিহ্যবাহী মসজিদ ৬০ গম্বুজ মসজিদ। ওইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে অনেক ভালো লেগেছে, ঐতিহ্যবাহী একটা মসজিদ দেখতে পেরেছিলাম। আর এখানে আমরা 2টি অনেক বড় বড় 100 বছরের পুরনো গাছ দেখতে পেয়েছিলাম, যা এখনকার সময় খুব একটা দেখা যায় না। এই যে দেখা যাচ্ছে পুরনো গাছগুলো, দেখেন আপনারা কত বড় মসজিদের মিনারগুলো। এখানে আমিও একটা ভিডিও করেছিলাম। তো এর মধ্যে দিয়ে আমাদের সুন্দরবন এবং বাগেরহাট ভ্রমণ শেষ হয়ে গিয়েছিল। যাওয়ার পথে আমি সাইডে দিয়ে ভিডিও করছিলাম, দেখেন কত সুন্দর আশেপাশের জায়গা। আপনারাও চাইলে আমাদের মতো ঘুরে আসতে পারেন খুলনা, বাগেরহাট, সুন্দরবন। ঢাকা থেকে এখন খুব বেশি সময় লাগে না। আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি।